experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। জেনোভিয়ার কিছু বলার আগেই বেনিম জোরালো একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। গলা চেপে ধরে বলল, মেয়েদের চিৎকার চেঁচামেচি বড্ড গা ঝলসানো ব্যাপার। চুপ করো, নয়তো তোর জিভ ঝলসে যাবে। ফোনের অপর প্রান্তে থাকা মানুষটা বলল, ও ছাড়া আর কে? নির্বিকার কণ্ঠের জবাব রোমেরো। আপনি না বললেন আমার শীঘ্রই এখানকার গল্পটা শেষ করা উচিত। যাই হোক, তারসের খবর কি? রোমেরো কিছুটা রাগ করল। মনে হয় এখনো বেঁচে আছে মানে? আপনি কি ভালো করে ধাক্কা দেননি? ঠিক আছে, বুঝেছি। আপনি চেষ্টা করেছেন, এটাই অনেক। আচ্ছা। রোমেরো কল কেটে দিয়ে জেনোভিয়ার দিকে তাকালো। জেনোভিয়া ওদের কথোপকথনের সবটা না শুনলেও যা শুনেছে তাতে সে স্তব্ধ হয়ে গেছে। রোমেরো বলল, তারসের সম্পর্কে জানতে চেয়েছিলে না? ওখানে বাঁচা মরার মাঝখানে আছে। জেনোভিয়ার নিঃশ্বাস থমকে গেল। রোমেরো জেনোভিয়ার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বলল, তবে চিন্তা করো না, ও যদি মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে তবে আমরা ওকে বাঁচতে দেব। তবে দুর্ভাগ্য তোমার মৃত্যুক্ষণ লেখা হয়ে আছে। আমার মামাকে কেন মেরেছিলি? উপযুক্ত কারণ ছিল। আর আমাদের ক্লাসমেটের সাথে আমার আর বেনিমের ঝগড়া হচ্ছিল রাস্তায়। ও কেন এসে নাক গলাবে? আমরা কি বলেছিলাম এই বদের হাড্ডিদের সাথে আমাদের মিটমাট ঘটিয়ে দিতে? ও কেন সমঝোতা করতে এলো? কেন জ্ঞান দিতে এলো আমাদের জ্ঞান কি ওর চেয়ে কম? তো আমরা মেরে ফেলবো না ওকে? জেনোভিয়ার মুখমণ্ডল কাঁপছে কান্না উপচে পড়তে, কিন্তু কান্না চেপে রাখল। বাজে ভাষায় গালি দিল একটা। বেনিমের সহ্য হলো না মোটেই। ও দৌড়ে এলো একটা হাতুড়ি নিয়ে, জেনোভিয়ার গায়ে কয়েকটা আঘাত করলো। চিৎকার করলো জেনোভিয়া। বেনিমকে এবার থামাতে হলো না রোমেরোর। ও নিজে থেকেই থামলো। সারা শরীর ব্যথায় বিষ হয়ে গেছে জেনোভিয়ার। একদমই সহ্য হচ্ছে না এ ব্যথা। ইচ্ছা করছে মরে যেতে। জেনোভিয়া জানে না, যেখানে ও এখনই মরে যাওয়ার ইচ্ছা পোষণ করছে সেখানে আগামী আঘাতগুলো কিভাবে হজম করবে। ওর চোখের কোণ বেয়ে উষ্ণধারা নামতে লাগলো নিভৃতে। বেনিম বলল, তোর জুরাকে কে মেরেছে জানিস? আমি। অবশ্য এটা তো তুই আগেই টের পেয়েছিস। আসলে আমি ইচ্ছে করে ওর গায়ের কিছু লোম টেবিলের উপর রেখে দিয়েছিলাম। তারপর তোকে বাসায় নিয়ে এসে দেখলাম সেগুলো। তখন কি ভয়টাই না ছিল তোর চোখে? নয়ন জুড়োনো ভয়। বেনিম এমনভাবে কথাগুলো বলল যেন ও খুব বীরের এবং গর্বের কাজ করছে। ও গর্বিত ভঙ্গিতে হাসতে লাগলো। বলল, তোকেও মারবো, তবে এর চেয়ে অনেক বেশি কষ্ট দিয়ে। বেনিম ডেস্কের কাছে চলে গেল হঠাৎ। একটা ছুরি নিয়ে আবার জেনোভিয়ার কাছে ফিরে এলো। ছুরি দেখে আরও ভয় পেল জেনোভিয়া, তবে বাইরে ভয়টা আড়াল করতে চাইল ও। বেনিম ছুরিটা দিয়ে আলতোভাবে দাগ কাটলো জেনোভিয়ার গালে। জেনোভিয়া ঠোঁট চেপে ব্যথাটা হজম করার চেষ্টা করলো। বেনিম মিষ্টি গলায় ডাকলো। জেনো, জেনো। কেবল ডাকলোই, কিছু বলল না। হাসতে হাসতে একসময় আকস্মিক ছুরিটা বসিয়ে দিল জেনোভিয়ার হাতে। জেনোভিয়া ব্যথায় প্রচণ্ড জোরে চিৎকার করলো। খিলখিলিয়ে হেসে উঠল বেনিম। হাততালি দিতে দিতে দাঁড়ালো। উল্লাসিত মনে রোমেরোর কাছে এসে বলল, ও চিৎকার করেছে, ও চিৎকার করেছে রোমেরো। আমি আরও শুনতে চাই ও চিৎকার। ওকে মারো। রোমেরো বেনিমের মাথায় হাত বুলিয়ে স্নেহ করলো, যেমনই বাচ্চা ভাইকে আদর করে বড় ভাই। বলল, নিশ্চয়ই। রোমেরো হাঁটু গেড়ে বসলো জেনোভিয়ার পাশে। জেনোভিয়ার গালে হাত বুলিয়ে বলল, কি সুন্দর মুখ। দিনারও সুন্দর একটা মুখ ছিল, কিন্তু বেচারে দিনও বেশি দিন বেঁচে থাকতে চায়নি। অকাল মৃত্যু নিজ দোষেই বেছে নিয়েছিল। তোমার ক্ষেত্রেও ঠিক তাই। তুমি নিজেই তোমার মৃত্যু বেছে নিয়েছ। হয়তো তুমি আরও কিছুদিন বেঁচে থাকার সৌভাগ্য অর্জন করতে, কিন্তু তুমি ইতিমধ্যে অনেক ভুল করেছ। ভুল করা মানুষ আমি ভুলেও পছন্দ করি না। 22শে মে 2018, কাজান শহর, রাশিয়া। 25 দিন আগে এলাকায় একটা মেয়ে খুন হয়েছে, খুবই নৃশংসভাবে। দিনা দেখেছে মৃতদেহটা। ওর মাথা থেতলানো ছিল, আর ওর সারা শরীরে ছিল ছুরির আঘাত। পুলিশ তদন্ত করছে,
তবে দিনা সাধারণত মানুষ হয়েও খুনের খুঁটিনাটি নিয়ে পর্যবেক্ষণ না করে পারছে না। মেয়েটা ভীষণই ফুটফুটে ছিল। আজও দিনা মেয়েটার বাড়িতে গিয়েছিল মেয়েটার মা বাবাকে সান্ত্বনা দিতে, আর কিছু খোঁজ খবর নিয়ে এসেছে। আসলে এই মেয়েটাকে খুব মনে পড়ে দিনার। ভারাক্রান্ত মনে ঘড়ির দিকে তাকালো দিনা। রাত 11টা। রোমেরো এখনো বাড়ি ফেরেনি। দিনা চায় ও ফেরার আগেই কিছু খাবার তৈরি করে ফেলতে। চেয়ার ছাড়লো সে, চুলগুলো বাঁধতে বাঁধতে কিচেনে গেল। বাড়িতে কেবল সে আর রোমেরোই থাকে। তাদের এখনো বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা আছে। গরুর মাংস আছে ফ্রিজে। উপরতলায় ভাড়া থাকা রিচার্ড কক্স এবং বেরি উইলো আজ বাজার থেকে অনেকখানি গরুর মাংস কিনেছিলেন। রোমেরো আজ তাদের বাসায় গেল, সেখান থেকে অর্ধেক মাংস দিয়ে দিয়েছে। রিচার্ড কক্স আর বেরি উইলো রোমেরোকে ভীষণ স্নেহ করে, আর তাদের ছেলে বেনিমের সাথেও রোমেরোর খুব ভাব। খুবই ঘনিষ্ঠ বন্ধু ওরা। দিনার সাথেও বলতে গেলে ভালোই সম্পর্ক আছে তাদের। দিনা গরুর মাংস দিয়ে রোমেরোর পছন্দ মতো একটা খাবার রান্না করলো। দেরি না করে খাবারগুলো টেবিলেও পরিবেশন করলো সে। এরই মধ্যে শোনা গেল বাইরে থেকে রোমেরোর ডাক। দিনা দৌড়ে গেল দরজা খুলতে। ভেবেছিল রোমেরোকে ভেজা দেখতে পাবে, কারণ একটু আগে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু রোমেরোর পরনে রেইনকোট। রেইনকোট কোথায় পেয়েছো? এক বন্ধু ধার দিয়েছে। ভিতরে ঢুকতে ঢুকতে প্রশ্নের উত্তর দিল রোমেরো। খুলে রাখলো রেইনকোট। তারপর দিনাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ওষ্ঠাধর স্পর্শ করে বলল, আমি কি আজ বেশি দেরি করেছে? না, তুমি কি ক্ষুধার্ত? আমি খাবার তৈরি করেছি, চাইলে এখনই খেতে বসতে পারো। ঠিক আছে, আমি পোশাক পাল্টে আসছি। আহারের এক পর্যায়ে রোমেরো হঠাৎ বলল, তোমার রান্নায় আরো কিছু উন্নতি প্রয়োজন দিনা। তুমি আমার মামার মতো পারদর্শী হলে ভালো লাগতো আমার। তাহলে তোমার মাকে এখানে নিয়ে এসো। উনি এখানে কিছুদিন থাকলে রান্নাও শেখা যেত, আর তাকে দেখাও হতো। সে আমাকেই দেখতো। মামা গ্রাম ছেড়ে কখনো এখানে আসবেন না। কেন? সেটা মামার নিজস্ব ইচ্ছা। দিনা আর একটু মন খারাপ হলো। তার নিজের পরিবার নেই। রোমেরোর পরিবার থাকা সত্ত্বেও তাদের সাথে দেখা হচ্ছে না, কারণ তারা গ্রামে থাকে। রোমেরো দিনার কালো মুখের দিকে তাকিয়ে বলল, চন্দ্র যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে তখন আমি ভীষণ রেগেছি। রোমেরো দিনার আরো কাছে এসে বসে ওকে খাইয়ে দিল বাকি খাবারটা। আর এতে মেঘ কেটে চন্দ্র কিরণ ছড়ালো। ছোট্ট ঘরটা ভরে গেল চমৎকার ভালোবাসার চিত্রে। দীর্ঘক্ষণ বৃষ্টি। গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে শুধু। কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে দিনা। যদিও বাইরের সবটাই কালো, এমনই এক এলাকা আছে যেখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। এমনকি কেউ বাড়ির সামনেও লাইট জ্বালিয়ে রাখে না। দিনা জানালা থেকে সরে দাঁড়াবে ভাবছিল, কিন্তু তার আগেই পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো রোমেরো। দু চোখ বন্ধ করে গভীর গলায় বলল, আমি তোমায় খুব মিস করবো দিনা। কেন? আমি কি তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি? যাচ্ছ, তোমাকে যেতে হবে। আমি চাই না তুমি চলে যাও, কিন্তু রোমেরোর দু চোখ থেকে অশ্রু নামলো। অসমাপ্ত কথাটা সমাপ্ত করলো এবার। কিন্তু তবুও তোমাকে যেতে হবে। দিনা কিছুটা আহম্মক হলো। রোমেরো বলছে কি? কোথায় যেতে হবে তাকে? দিনা ডাকলো, রোমেরো। সত্যি ওরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলো। দিনা রোমেরোকে দেখতে পাচ্ছে না, কিন্তু এটা ঠিকই বুঝতে পারছে রোমেরো কাঁদছে নিঃশব্দে। অদ্ভুত, হঠাৎ এরকম কেন করছে ও? রোমেরো কিছুক্ষণের নীরবতা ভঙ্গ করে বলল, লাভ ইউ দিনা, লাভ ইউ সো মাচ। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা ধারালো ছুরি দিনার পেটে নরম মাংস ভেদ করে অনেক গভীরে ঢুকে গেল। দিনার গলার ভিতরে চাপা এক আর্তনাদ হলো, কিন্তু আর্তনাদটা গলা ঠেলে বাইরে বেরোতে পারল না। রোমেরো ছুরিটা বের করলো। কেঁপে উঠল দিনার শরীর। তারপর ছুরিটা দিয়ে আবারও আঘাত করলো রোমেরো, তবে পেটে নয়, বুকে। দিনার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হঠাৎ রোমেরোর এমন অভাবনীয় কাজে দিনা এতটাই বিস্মিত হলো যে সে চিৎকার পর্যন্ত করতে পারছে না। তার মনে হচ্ছে ঘুমের ভিতর কোনো অদ্ভুত স্বপ্ন দেখছে, কিন্তু এটা যে স্বপ্ন নয়। সে যে সত্যি সত্যি যন্ত্রণা অনুভব করছে, তাও কিনা সহ্যহীন যন্ত্রণা। দিনা তীব্র যন্ত্রণায় রোমেরোর হাতি আঁকড়ে ধরল। অথচ এই মানুষটাই কিনা এমন মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। রোমেরো দিনাকে ছেড়ে দিল। শক্তিহীন দেহটা লুটিয়ে পড়ল ফ্লোরে, কাতরাতে লাগলো।
রোমেরো ফ্লোরে বসে দিনাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তার দুচোখ এখনো অশ্রু সজল। দিনা কিছু বলতে চাইছে, কিন্তু ওর কণ্ঠে কথা বলার শক্তি নেই। রোমেরো অভিযোগের গলায় বলল, কি দরকার ছিল দিনা? আমরা তো আনন্দে ছিলাম, হঠাৎ এরকম কেন করলে? কি দরকার ছিল করার? তুমি তো পুলিশ নাও, রিপোর্টার নাও, প্রসিকিউটরও নাও, তাহলে ওই মেয়ের খুন হওয়া নিয়ে তোমার মাথা ব্যথা কেন? তুমি কেন খোঁজখবর নিতে চাও? আমার প্রেমিক হয়ে আমাকে ফাঁসাতে চাও? ছি, তুমি কোনো প্রেমিকের প্রেমিকা হওয়ার যোগ্যই না। বেরেম ঠিকই বলে, সব মেয়েরাই নর্দমার কীট। রোমেরো ছুরিটা দিনার গলায় ঢুকালো, তারপর ছুরিটা বাঁকিয়ে গলার শির ছিঁড়ে বের করে আনলো। রক্ত পড়তে শুরু করলো ফিনকি দিয়ে। রোমেরো ভালো করে বুকে আগলে রাখলো দিনাকে, ফিসফিসিয়ে বলল, আই মিস ইউ, আই লাভ ইউ। বলেই দিনার গালে চুমু খেলো। দিনা মারা যাওয়ার পরও রোমেরো ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে রইল, কিন্তু লাশ নিয়ে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না, তাই সে উঠে পড়ল। সবকিছু গোছগাছ করে ফেলতে হবে। রোমেরো একটা বড় ব্যাগে ভরে ফেললো দিনাকে। রেইনকোট পরে বাড়ি থেকে বের হলো। বেরিম জানালা দিয়ে রোমেরোকে বেরিয়ে যেতে দেখে হাসলো। রোমেরো গাড়িতে করে দিনার লাশ নিয়ে এলো অনেক দূরে। বৃষ্টির রাত, একটা বড় গর্ত খুঁড়তে হলো তাকে। কাদায় মাখামাখি হয়ে গেল সে। দিনাকে ব্যাকসই পুঁতে দিল, তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানে। সে নিজেই নিজের প্রেমিকাকে মেরে ফেলেছে। পূর্বেও প্রেমিকাদের সাথে ঠিক এই কাজই করেছে সে, কিন্তু বাকি সবার চেয়ে দিনা তার কাছে স্পেশাল ছিল। ওর মৃত্যুও হয়েছে অন্য সবার চেয়ে ভিন্ন। দিনাকে সে অনেক কম কষ্ট দিয়ে মেরেছে, যা অন্য কারো বেলায় হয়নি। রোমেরো দীর্ঘশ্বাস ত্যাগ করে গাড়ির দিকে এগোলো। অনেক কাজ হাতে। বাড়ি ফিরে রক্ত পরিষ্কার করতে হবে, তারপর সকালে খুব সুন্দর একটা গল্প সাজিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে। মিসিং রিপোর্ট করতে হবে দিনার নামে। আর যখন ওকে কোথাও পাওয়া যাবে না, তখন কেঁদে কেটে ভাসিয়ে ফেলতে হবে সব। তবে কাঁদতে মোটেও কষ্ট হবে না তার, কারণ দিনার জন্য সে সত্যি ব্যথিত। মেয়েটাকে অনেক বেশি পছন্দ করত সে। মেয়েটা তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিত। মেয়েটার ওই সুন্দর চোখ, সুন্দর ঠোঁট, সুন্দর হাসি কিভাবে ভুলবে সে? কি বলেছিলাম মনে আছে? আমাদের আর দেখা না হোক, কিন্তু আমাদের আবার দেখা হয়েছে। এই দেখা হওয়াটাই তোমার দুর্ভাগ্য। আমি অবশ্য প্রথমে বুঝতে পারিনি তুমি সেই মেয়ে, কিন্তু বেরিম তোমাকে খুব শীঘ্র চিনে ফেলেছিল। ওর স্মৃতিশক্তি অনেক ভালো আমার চেয়ে। রোমেরো জেনোভিয়ার গলার লকেটটা হাতে তুলে বলল। সেই লকেট? তারপর জেনোভিয়ার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, সে ছোট হাত, কিন্তু এখন কিছুটা বড় হয়ে গেছে। বেনিম অধৈর্য হয়ে উঠেছে। শুধু শুধু সময় নষ্ট করছে রোমেরো। অযথাই সময় নষ্ট করার মানে কি? ও খানিক বিরক্ত হয়ে বলল, তুমি কি ওর সাথে গল্প করে সময় নষ্ট করবে? আমার কিন্তু অপেক্ষা করতে ভালো লাগছে না। রোমেরো হাসলো। ওর হাসি দেখে রক্ত হিম হয়ে গেল জেনোভিয়ার। রোমেরো বলল, তোমার মৃত্যু আমার হাতেই হওয়ার ছিল জেনোভিয়া। তোমাকে সেদিন রাস্তাও মেরে ফেলতে পারতাম আমি, কিন্তু সেদিন মারার পরিকল্পনা ছিল না। ওটা শুধুই তোমার সাথে মজা করার জন্য ছিল। সবসময় তোমার সাথে মজা করেছি, দুঃখ পেও না তুমি। মরে যাওয়া ভালো, বেশি দিন বেঁচে থাকা কষ্টের। তোমাকে মিস করব, ভালো থেকো। এই বলে সে হাতুড়ি দিয়ে প্রচণ্ড জোরে এক আঘাত করলো জেনোভিয়ার মাথায়। বিকট এক আর্তনাদের শব্দে পুরো বেজমেন্ট কেঁপে উঠল। বেনিম হেসে উঠল খিলখিলিয়ে। ছুরি নিয়ে এগোলো জেনোভিয়ার দিকে। জেনোভিয়ার দু চোখে অন্ধকার। এ সময় তার খুব করে মনে পড়ছে সাবিনাকে। এমন নির্মমতার স্বাদ সাবিনাও পেয়েছিল, আর আজ এই স্বাদ গ্রহণের দিন তার। হাতুড়িটা আবারও অতি ক্ষিপ্রভাবে তার মাথায় এসে লাগলো। অনেক সময় আমাদের দেখার বা জানার মাঝে কিছু কিছু বিষয় অদেখা অজানা রয়ে যায়। ঠিক তেমনি এই আধারিয়া গল্পে রোমেরো আর বেনিমের বিষয়। সব সময় খুনের ঘটনাস্থলে কেবল একজন মানুষের উপস্থিতি দেখালেও আসলে সেখানে কখনো একজন মানুষ ছিল না। পলিনার মৃত্যুর রাতে যে গাড়িতে করে পলিনাকে ওর বাড়ির সামনে নেওয়া হয়েছিল, সেই গাড়ির ড্রাইভিং সিটের পাশে আরও একজন ছিল, আর সেটা হলো বেনিম। বেলকার বাড়িতেও দুজন গিয়েছিল ওরা। একজন হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছিল বৃদ্ধার সারা মাথা, আর একজন ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তার শরীর। বামহাতি সেই লোকটা বেনিম ছিল। ক্রিস্টিনার মৃত্যুর রাতেও সেই অন্ধকার ঘরে দুজনই ছিল।
ভেড়ার গাড়িতে যে ট্রাকটা ধাক্কা দিয়েছিল সেই ট্রাকেও দুজন মানুষ ছিল, আর আজমি খানের সময়ও তাই। একমাত্র দিনা ছাড়া সবার মৃত্যুর স্থানেই দুজন ব্যক্তি ছিল, সেই একই দুজন, একই নামের, রোমেরো বেনিম। সাবিনার মৃত্যুর রাত। দরজায় নক করার শব্দ হলো। সেই শব্দে বেশ উৎফুল্ল হয়ে উঠল সাবিনা। ওই তো বোধহয় বেনিম এসেছে। সাবিনা দরজা খুলেই বেনিমকে দেখতে পেল। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আমি খুব খুশি যে তুমি এসেছো। দয়া করে ভেতরে এসো। আর আমি, আমাকে ভিতরে আসবো না? বেনিমের পাশে হঠাৎ অন্য এক পরিচিত মুখ উদিত হলো। সাবিনা অবাক হয়ে বলল, রোমেরো? খুশি হওনি? সত্যি কথা বলতে সাবিনা খুশি হয়নি। সে বেনিমকে একা আশা করেছিল, কিন্তু বেনিম ওকেও সাথে নিয়ে এসেছে। আগে তো বলেনি যে রোমেরোকে নিয়ে আসবে। সাবিনা জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, খুশি হব না কেন? একজন অতিথির জায়গায় দুজন এসেছে আমার ঘরে। আমার তো আরো বেশি খুশি হওয়ার কথা। তোমরা ভেতরে এসো। সাবিনা ওদেরকে ভিতরে বসতে বলল। আর কিছুক্ষণ পরই তার সব রান্না শেষ হবে। রোমেরো আর বেনিম ডাইনিং টেবিলেই বসেছিল। বেনিম হঠাৎ বলল, তোমার এখানে ওয়াশরুম কোথায় আমাকে বলবে? আমার প্রয়োজন ছিল। সাবিনা বলল। হ্যাঁ নিশ্চয়ই, ওদিকে আছে। সাবিনা ওকে ওয়াশরুম দেখিয়ে দিল। বেনিম বলল, ধন্যবাদ তোমাকে। 20 মিনিট পর টেবিলে সব খাবার সাজিয়ে রাখছে সাবিনা। খাবারের ঘ্রাণে ঘর ভরে উঠেছে। তার অনাহুত অতিথি ঘরের আশেপাশে দেখতে দেখতে বলল, তোমার বাড়িটা বেশ ভূতুরে ধরনের, সাবিনা। আশপাশটা বড় নিস্তব্ধ। এখানে একা থাকতে ভয় করে না? মোটেই না। তাছাড়া আমি এখানে খুব কমই থাকি। কল্পিনো আসলে জেনোভিয়ার বাড়িতেই বেশি থাকা হয়। ভালো। জেনেভিয়ার বান্ধবী বলেই তোমার সাথে পরিচয় হলো। আমার মনে হয় এটা আমার সৌভাগ্য। সাবিনা হাসল। তারপর জানতে চাইল, তুমি কি খাবারের সাথে সস পছন্দ করবে? হ্যাঁ, সেটা হলে ভালোই হয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। সাবিনা সসের বাটিটা নিয়ে ফেরত এসে দেখতে পেল রোমেরো হাতে গ্লাভস পরছে। কিঞ্চিত অবাক হলো সাবিনা। হাতে গ্লাভস পরছো কেন? রোমেরো স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি চিহ্ন রাখতে পছন্দ করি না। মানে? সাবিনার কাছে অস্বাভাবিক লাগছে ব্যাপারটি। রোমেরো উঠে এলো। টেবিল থেকে একটা প্লেট তুলে তা দিয়ে আঘাত করলো সাবিনার মুখে। এতই আকস্মিক ঘটনাটা ঘটে গেল যে সাবিনা কিছু বোঝার সুযোগ পেল না। ফ্লোরে পড়ে গিয়ে মাথা আর কানে প্রচণ্ড ব্যথা পেল ও। ভয়ার্ত চোখে চাইল রোমেরোর দিকে। কি কি করছো তুমি? কিছুক্ষণ পর সাবিনার বুকের ভিতরের হৃৎপিণ্ডটা লাফাচ্ছে ভয়ে। রোমেরোর কাছ থেকে পালিয়ে এসে একটা রুমের ভিতর আশ্রয় নিয়েছে। রোমেরোর করা আঘাতে রক্তাক্ত সাবিনার অবস্থা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাত পা কাঁপছে ভয়ে। দরজার কাছ থেকে সরে দেওয়ালে ঘেঁষে বসল সে। দরজায় আক্রোশপূর্ণ ধাক্কা পড়ছে। সেই সাথে বাইরের লোকটা কিছু বলছে তাকে। সাবিনা কি করবে বুঝতে পারছে না। বেনিম কোথায়? বেনিম কি বাঁচাবে না তাকে? বিছানার উপর মোবাইলটা পড়ে রয়েছে সাবিনার। সে কষ্ট করে সেদিকে এগিয়ে গেল। দিক শূন্য হয়ে কল করলো জেনোভিয়াকে। ওদিকে দরজার বাইরে কি হচ্ছে সাবিনা জানে না, তবে ধারণা করলো দরজা ভাঙার চেষ্টা চলছে। জেনোভিয়া কল রিসিভ করলেই সাবিনা কাঁদতে কাঁদতে বলল, ওর থেকে দূরে থেকো জেনোভিয়া, ওর থেকে দূরে থেকো। ওকে ওকে যেরকম দেখছো আসলেও। জোরে একটা শব্দ হলো। হৃৎপিণ্ড ধক করে উঠল সাবিনা। শব্দটা হলো দরজা খোলার। সাবিনার ভয়ার্ত দৃষ্টি দরজায় দাঁড়ানো বেনিমের দিকে। বেনিম দু চোখে ক্রোধের দীপশিখা। জেনোভিয়া কিছু বলে চলছে, কিন্তু তা শ্রবণ হচ্ছে না সাবিনার। সে ভয়ে স্তব্ধ। বেনিমও? বেনিম দাঁত কিরমির করে রাগের সাথে উচ্চারণ করলো, বাস্টার। বলেই দৌড়ে এসে হাতে থাকা চেয়ারের পায়া দিয়ে সাবিনার মাথায় আঘাত করলো। চিৎকার করে পড়ে গেল সাবিনা। ওর হাতের মোবাইল ছিটকে গেল দূরে। বেনিম পায়াটা দিয়ে একের পর এক আঘাত করলো সাবিনাকে এবং বলল, অসভ্য নোংরামে সহজ মৃত্যু চাস না? কি চাস? কঠিন মৃত্যু দেই?